ইতিহাসবিদ হিসাবে একটা কথা আমি প্রায়ই বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু একটা সংঘাত ছিল না, এটা ছিল এমন এক ভূমিকম্প যা পুরো বিশ্বের মানচিত্র আর ক্ষমতার সমীকরণ চিরতরে বদলে দিয়েছিল। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে পুরনো সাম্রাজ্যগুলো ভেঙে পড়ল আর সেই ছাই থেকে জন্ম নিল নতুন সব পরাশক্তি। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই রোডম্যাপে মূলত 6টি ধাপ থাকছে। 1. সংঘাতের বীজ। 2. ব্লিচক্রিগ ও জোটের পরিবর্তন। 3. যুদ্ধের বিশ্বব্যাপী বিস্তার। 4. বেসামরিক ক্ষয়ক্ষতি। 5. টার্নিং পয়েন্ট ও বিজয়। এবং সবশেষে 6. পরাশক্তির জন্ম। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী থমথমে অবস্থা থেকে শুরু করে একদম পারমাণবিক যুগের সূচনা পর্যন্ত পুরো গল্পটাই আমরা আজ ধাপে ধাপে জেনে নেব। তো প্রথমেই শুরু করছি আমাদের প্রথম অধ্যায়, বিশ্বব্যাপী সংঘাতের বীজ। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বনেতারা ভেবেছিলেন, যাক, সব সমস্যার বোধহয় সমাধান হলো। কিন্তু বাস্তবে কি হলো? 1919 সালের সেই চরম অপমানজনক ভার্সাই চুক্তি, এরপর 1923-এ জার্মানিতে ভয়াবহ মুদ্রাস্ফীতি, সেখান থেকে 1933 সালে নাৎসি পার্টির উত্থান এবং অবশেষে 1939 সালে পোল্যান্ড আক্রমণ। এই টাইমলাইনটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝবেন পরিস্থিতি কতটা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। লিগ অফ নেশনস তখন কার্যত একটা ঠুটো জগন্নাথ, আগ্রাসন ঠেকানোর কোনো ক্ষমতাই তাদের ছিল না। এই অবিশ্বাস্য সংখ্যাটার দিকে একটু তাকান, 4.2 ট্রিলিয়ন। 1923 সালে মাত্র $1 কিনতে জার্মানদের 4.2 ট্রিলিয়ন মার্ক খরচ করতে হতো। জিনিসপত্রের দাম এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানুষ ঠেলাগাড়িতে করে টাকা নিয়ে যেত এক টুকরো রুটি কিনতে। এই যে চরম অর্থনৈতিক হতাশা আর ক্ষোভ, এটাই কিন্তু আন্তযুদ্ধকালীন জার্মানিতে ফ্যাসিবাদের শেকড় গাড়ার সবচেয়ে উর্বর জমি তৈরি করে দিয়েছিল। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, ব্লিটজক্রিগ এবং জোটের পরিবর্তন। যুদ্ধের ময়দানে তখন জার্মানরা এক সম্পূর্ণ নতুন কৌশল নিয়ে হাজির হল, ব্লিটজক্রিগ বা বজ্রগতির যুদ্ধ। নামটা শুনেই বোঝা যাচ্ছে এর মূল লক্ষ্য ছিল ট্যাঙ্ক আর বিমান বাহিনীকে একসাথে কাজে লাগিয়ে চোখের পলকে শত্রুর প্রতিরক্ষাকে গুড়িয়ে দেওয়া। আর ঠিক এই কৌশলটা ব্যবহার করেই জার্মানি বিনা বাধায় পোল্যান্ড দখল করে নিল, আর ফ্রান্স বা বেলজিয়ামের মতো শক্তিশালী দেশগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এটা আক্ষরিক অর্থেই সামরিক ইতিহাসের একটা বিশাল গেম চেঞ্জার ছিল। কিন্তু যুদ্ধ তো আর শুধু ময়দানে হয় না, হয় কূটনীতির টেবিলেও। ছকটা একটু খেয়াল করুন। একদিকে অক্ষশক্তি জার্মানি, ইতালি আর জাপান, অন্যদিকে মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। সবচেয়ে অবাক করা বিষয়টা হল সোভিয়েত ইউনিয়নের অবস্থান পরিবর্তন। জার্মানির আকস্মিক বিশ্বাসঘাতকতার পর সোভিয়েতরা যখন মিত্রশক্তির সাথে হাত মেলাল, তখন বিশ্ব রাজনীতির এই পুরো সমীকরণটাই যেন রাতারাতি পাল্টে গেল। এরপর আমরা দেখব 3 নম্বর অধ্যায়ে, কিভাবে এই যুদ্ধ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। একটা কথা আছে না, ইতিহাস বারবার ফিরে আসে। এই তুলনাটা দেখলে সেটাই মনে হবে। 1812 সালে নেপোলিয়ন যে ভুল করেছিলেন, রাশিয়ার ভয়াবহ শীতে নিজের বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করে, ঠিক একই পরিণতি ভোগ করতে হয়েছিল হিটলারের অপারেশন বারবারোসাকে। জার্মানির অপ্রতিরোধ্য সামরিক যন্ত্র, যা পুরো ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল, তা রাশিয়ার সেই হাড় কাঁপানো বরফে আক্ষরিক অর্থেই জমে গিয়ে থমকে দাঁড়ায়। আর শুধু ইউরোপেই নয়, আগুনের আঁচ গিয়ে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও। 1941 সাল আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞার জবাবে জাপান যখন পার্ল হারবারে সেই বিখ্যাত আকস্মিক হামলাটা চালাল, তখন বাধ্য হয়ে আমেরিকাকেও এই বৈশ্বিক অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হলো। এই একটা ঘটনা পুরো যুদ্ধের গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল, আর এশিয়াকে পরিণত করেছিল যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে। আমাদের 4 নম্বর অধ্যায়টি খুবই ভারী, বেসামরিক জীবনের ওপর এই যুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি। সামরিক কৌশল নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু এই পরিসংখ্যানগুলোর দিকে তাকালে বুকের ভেতরটা শিউরে ওঠে। এগুলো নিছক কোনো সংখ্যা নয়। হলোকাস্টে প্রাণ হারানোর 60 লক্ষ ইহুদি, ব্যাটল অব ব্রিটেনে 55,000 সাধারণ মানুষের মৃত্যু, আর পারমাণবিক বোমার আঘাতে চোখের নিমেষে লক্ষাধিক মানুষের নিশ্চিহ্ন হয়ে যাওয়া। মানব ইতিহাসে নিরীহ মানুষের এত বিশাল মাপের মৃত্যু এর আগে কেউ কখনো দেখেনি। ইউরোপ থেকে এশিয়া, মানচিত্রের যেখানেই চোখ রাখবেন শুধু ধ্বংস আর কান্না। নাৎসিদের সেই নারকীয় গণহত্যা, চীনে জাপানিদের দ্বারা সংগঠিত ন্যানকিং ম্যাসাকার, কিংবা লন্ডনের বুকে জার্মান লুফতওয়াফের অবিরাম বোমাবর্ষণ। সাধারণ মানুষকে লক্ষ্য করে এমন নির্মম আক্রমণ এই পুরো সময়কালটার একটা অন্ধকার আর মর্মান্তিক অধ্যায় হিসেবে রয়ে গেছে। এরপর আসছি আমাদের পঞ্চম ভাগে, টার্নিং পয়েন্ট এবং মিত্রবাহিনীর চূড়ান্ত বিজয়।
এতক্ষণ যা দেখলাম তাতে মনে হতে পারে অক্ষশক্তি বুঝি অপ্রতিরোধ্য, কিন্তু না, পাশার দান উল্টাতে শুরু করল। এই ধাপগুলো খেয়াল করুন। প্রথমে স্তালিনগ্রাদে সোভিয়েতদের তীব্র প্রতিরোধ, এরপর নরম্যান্ডির সৈকতে ডি-ডে অভিযানে প্রায় ৩০ লক্ষ সেনার এক ঐতিহাসিক ল্যান্ডিং। মিত্রবাহিনী যেন পূব আর পশ্চিম দুদিক থেকে অক্ষশক্তিকে সাঁড়াশির মতো চেপে ধরল, যার চূড়ান্ত পরিণতি ছিল বার্লিনের পতন এবং অক্ষশক্তির নিঃশর্ত আত্মসমর্পণ। চলে এলাম আমাদের একদম শেষ অধ্যায়, পরাশক্তির জন্ম। ম্যানহাটন প্রজেক্টের সেই ভয়াবহ উদ্ভাবন, পারমাণবিক বোমা, হিরোশিমা আর নাগাসাকিতে যা ঘটাল তাতেই প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের অবসান ঘটল। এরপর রুজভেল্ট, চার্চিল আর স্টালিনের সেই বিখ্যাত ইয়েল্টা সম্মেলন এবং ভবিষ্যতে এমন ধ্বংসযজ্ঞ ঠেকাতে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস গঠনের সিদ্ধান্ত। বিশ্বনেতারা বুঝতে পেরেছিলেন পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে নতুন একটা বৈশ্বিক সিস্টেম দরকার। আর এই পুরো ঘটনা প্রবাহের সবচেয়ে বড় ভূরাজনৈতিক ফলাফলটা কি ছিল জানেন? এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ইউরোপীয় উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদ, তার এক প্রকার কফিন রচিত হল এই যুদ্ধে। আর সেই শূন্যস্থান দখল করে মাথা তুলে দাঁড়াল সম্পূর্ণ নতুন দুটি পরাশক্তি, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আর এখানেই আজকের এই বিশ্লেষণ শেষে একটা বিরাট প্রশ্ন থেকে যায়। পুরনো সাম্রাজ্যগুলোর ছাই থেকে জন্ম নেওয়া পারমাণবিক অস্ত্রে সজ্জিত এই দুই নতুন পরাশক্তি কি সত্যিই বিশ্বে কোনো দীর্ঘস্থায়ী শান্তি আনতে পেরেছিল, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সমাপ্তিটা আসলে আরেকটা সম্পূর্ণ নতুন ধরনের বিশ্বযুদ্ধ, অর্থাৎ স্নায়ুযুদ্ধেরই মঞ্চ প্রস্তুত করে দিয়েছিল মাত্র? উত্তরটা নিয়ে একটু ভাববেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও বিশ্লেষণ নিয়ে হাজির হব।